আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটি টপিক। তার নাম হচ্ছে অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডি কাকে বলে এবং আজকে মূলত আমরা তার গঠনটা নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ এবং কার্যপদ্ধতি নিয়েও কথাবার্তা বলবো। তো সর্বপ্রথমে আলোচনা করব অ্যান্টিবডি কি। আমরা যখন পড়াশোনা করতাম তখন অ্যান্টিবডি কাকে বলে এই কোয়েশ্চেনটা যখনই জাগতো তখন একটা সহজ ভাষায় বলতাম যে অ্যান্টিজেনের বিপরীতে ইমিউনো রেসপন্স দেখানোর জন্য যে বস্তুটা আমাদের দেহে তৈরি হয়, মানে অ্যান্টিজেনের বিপরীতে কে থাকে? অ্যান্টিবডি থাকে। তাহলে অ্যান্টিজেনের বিপরীতে ইমিউনো রেসপন্স শো করার জন্য যে পদার্থটা বা যে প্রোটিন অণুটা আমার দেহে তৈরি হবে তাকেই কি বলা হয়? অ্যান্টিবডি বলা হয়। আমি সংক্ষেপে এজি আর এবি দিয়ে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে মিন করতেছি। এখন তাকে অনেক নামে ডাকা হয়, যেমন একটা নাম দেওয়া হয়েছে ইমিউনো গ্লোভিউলিন। কেন এই নামটা আসছে? ইমিউনো শব্দটা আসছে ইমিউনিটি থেকে, মানে প্রতিরক্ষা থেকে, আর গ্লোভিউলিন মানে হচ্ছে অ্যান্টিবডি। তার যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখা হয় সে একটু গ্লোভিউলার প্রোটিনের মতন, মানে গোলাকার গোলাকার প্রোটিনের মতন দেখতে, এই জন্য তার নাম হচ্ছে ইমিউনো গ্লোভিউলিন। তার 3D স্ট্রাকচারের কথা বলতেছি, তোমরা একটু কনফিউজ হইতে পারবা, কারণ হচ্ছে তার গঠন যখন আমি দেখাবো সে দেখতে অনেকটা ওয়াই এর মতন দেখতে, ইংরেজি ওয়াই এর মতন দেখতে। ওটা আমি ক্লিয়ার করব। তাহলে ইমিউনোগ্লোবিউলিন বলা হচ্ছে তার কেমিক্যাল নেচারের উপরে। এছাড়া আরেকটা কথা তোমাদের বইয়ে বলা হচ্ছে দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে গ্লাইকো হচ্ছে শর্করাকে মিন করতেছে, প্রোটিন মানে হচ্ছে আমাদের যে দেহে উৎপাদিত প্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে শর্করার সাথে সংযুক্ত যে প্রোটিন থাকে কেমিক্যাল নেচারে, তাহলে এইটা রাসায়নিকগতভাবে এক ধরনের গ্লাইকোপ্রোটিন হয়ে থাকে। এখন কথা হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয় কোথা থেকে? আমরা গত ক্লাসে পড়ছিলাম লিম্ফোসাইট দুই ধরনের হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। তো যখন আমাদের ইমিউনো রেসপন্স শো করে, মানে ফ্যাগোসাইটগুলো রোগ জীবাণুকে আমার দেহে পায়, তখন তারা ওদেরকে ফ্যাগোসাইটোসিস করে। আর এই ফ্যাগোসাইটোসিস করার পরে তারা যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হয়ে যায় তখন তারা হেল্পার টি সেল নামক এক ধরনের টি সেলকে কি করে? উদ্দীপ্ত করে। আর এই হেল্পার টি সেলগুলোই তোমার কি করে? পরবর্তীতে ইমিউনো রেসপন্স ক্রিয়েট করে, একটা বি লিম্ফোসাইটের মাধ্যমে আর একটা টি লিম্ফোসাইটের মাধ্যমে। তো বি সেলকে যখন উদ্দীপ্ত করা হয় তখন বি সেল খুব দ্রুততার সাথে কোষ বিভাজন করে এবং দুইটা কোষ সৃষ্টি করে। একটার নাম হচ্ছে প্লাজমা সেল, আর একটার নাম হচ্ছে তোমার মেমোরি সেল। এখন মেমোরি সেলকে মেমোরি বি সেলও বলা হয়। তো এই মেমোরি সেলের মাধ্যমে সে যে অণুজীবগুলোকে ধ্বংস করতেছে সেই অণুজীবগুলোকে সে সহজে মনে রাখতেছে, যাতে পরবর্তীতে আক্রমণের সময় তারা যাতে দ্রুততার সাথে ইমিউনো রেসপন্স দেখাতে পারে সেই জন্য। আর প্লাজমা সেল ওই গ্লাইকোপ্রোটিন বা ইমিউনোগ্লোবুলিন প্রোটিনগুলোকে তৈরি করবে, যার নাম হচ্ছে অ্যান্টিবডি। এবং তারা কি করবে? তারা ওই স্পাই, আমি বলছিলাম থার্ড লাইন অফ ডিফেন্সে তারা স্পাই এর মতন কাজ করে। মানে যারা অ্যান্টিজেন যখন আমাদের দেহের ভিতরে প্রবেশ করে বা কোনো জীবাণু যখন প্রবেশ করে তার সাথে অ্যান্টিবডিগুলো বাইন্ডিং করে থাকে। হ্যাঁ, বাইন্ডিং করে সে এবার কমপ্লিমেন্ট সিস্টেমের সহায়তা নেয়, সে এবার তোমার ফ্যাগোসাইটের সহায়তা নেয়, যার মাধ্যমে অণুজীবগুলোকে ধ্বংস করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডির মূলত প্রারম্ভিক কথাবার্তা। এখন আসো অ্যান্টিবডি আমাদের দেহে কি পরিমাণ তৈরি হয় সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের দেহে সচরাচর অ্যান্টিবডি কিন্তু অনেক ধরনের তৈরি হয়। এখন এটা টাইপিং এর করতে যাব পরে, তবে তার আগে আমি তার সংখ্যাটা বলি। আজমল স্যারের বইয়ে এটাকে 10 কোটি বলা হয়েছে, বা 100 মিলিয়ন। এখন কেন এত সংখ্যক অ্যান্টিবডি, ভিন্ন ভিন্ন অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি গঠন পড়ানোর সময় বুঝাইতে পারবো। তার গঠনের দিকে আসি।
গঠনগত দিক থেকে সেই চারটি ডিস্টিংটিভ পার্ট নিয়ে গঠিত। সে অংশগুলোর নাম হচ্ছে, প্রথমে হচ্ছে ভারী এবং হালকা শৃঙ্খল, ইংরেজিতে বলা হয় হেভি এবং লাইট চেইন। ডাইসালফাইড বন্ড দ্বিতীয়। 3 নম্বরে দুইটার অঞ্চল থাকে তার গঠনের ভিতরে। এই দুইটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হচ্ছে স্থায়ী অঞ্চল, আরেকটা অঞ্চল হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। আর সবার শেষে যে অংশটা ফ্লেক্সিবিলিটি দান করে, তাই যাতে সহজে সে তার রূপটাকে, মানে যে বিশেষ রূপ রয়েছে ওয়াই আকৃতির গঠনটা, এই গঠনটাকে স্টেবিলিটির সাথে ধরে রাখতে পারে, এই জন্য থাকে একটা কবজা অঞ্চল, ইংরেজিতে যাকে বলা হয় হাঞ্চ রিজিয়ন। ঠিক আছে, এই চারটি পার্ট নিয়ে গঠিত হয় একটি অ্যান্টিবডি। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব যে অ্যান্টিবডির গঠনটা কি ধরনের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে চিত্র দেখতে পারতেছো। সর্বপ্রথমে আমরা আগে হেভি চেইন এবং লাইট চেইন পার্টটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে প্রথম পার্টে হচ্ছে হেভি চেইন এবং লাইট চেইন বা ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খল নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, একটা সহজ জিনিস বুঝে নাও, যেহেতু এটা একটা প্রোটিন জাতীয় অণু, গ্লাইকোপ্রোটিন বা ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন যেটাই বলো না কেন, তাহলে মনে রাখতে হবে তাদের গাঠনিক এককের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। এবং আমি জানি যে আমরা বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিডগুলো যখন পরস্পরের সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে শৃঙ্খলিত হয়, তখন সর্বপ্রথম তারা পলিপেপটাইড নামক এক ধরনের শৃঙ্খল তৈরি করে। আর এই পলিপেপটাইড শৃঙ্খলগুলো বা পলিপেপটাইড চেইনগুলো তোমার মিলিত হয়ে গঠন করে তোমার কি, আমাদের যে প্রোটিন অণুগুলো রয়েছে সেগুলো। এখন দেখো, এখানে এই ধরনের পলিপেপটাইড চেইন থাকবে দুটো না, অ্যাকচুয়ালি 2 জোড়া। এক জোড়ার নাম হচ্ছে হেভি চেইন, আরেক জোড়ার নাম হচ্ছে লাইট চেইন। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে অঞ্চলটা সবুজ কালারের রিজিয়ন দ্বারা চিহ্নিত, এটাকে বলা হচ্ছে হেভি চেইন। আর এখানে যেটা নীল কালার দ্বারা চিহ্নিত, সেটাকে বলা হচ্ছে লাইট চেইন। তাহলে কয় জোড়া করে আসতেছে দেখো, এখানে একটা হেভি চেইন আছে, এখান দিয়ে আর একটা হেভি চেইন আছে, ঠিক আছে, দুইটা। আবার এখান দিয়ে একটা লাইট চেইন আছে, আবার এখান দিয়ে আরেকটা লাইট চেইন আছে। তাহলে কয়টা আছে? দুইটা লাইট চেইন আছে। তাহলে আমি যদি সংখ্যাগত ভাবে বলি, তাহলে এক জোড়া কি আছে? এক জোড়া থাকবে লাইট চেইন এবং এক জোড়া থাকবে হেভি চেইন। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের ইয়াগুলো দিয়ে তারা গঠিত। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে এদের ওজন কত বড়। লাইট চেইনের ওজন হচ্ছে, যেহেতু ছোট, 23 কিলো ডাল্টন। আর হেভি চেইনের ওজন হচ্ছে আণবিক ভর 50 থেকে 60 কিলো ডাল্টন। সরি, 60 হবে না, 70 হবে। 50 থেকে 70 কিলো ডাল্টনের মতন হয়ে থাকে। এখন এই চেনগুলো কিসের মাধ্যমে সংযুক্ত হয়? বলে এই চেনগুলো ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়। এখন এই ডাইসালফাইড বন্ড কি জিনিসটা আমি পরবর্তী চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তী চিত্রতে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই চিত্রটাতে আমি বারবার আসবো। এই যে এখানে একটা ডাইসালফাইড বন্ডকে দেখানো হচ্ছে, এখানে এক জোড়াকে, এখানে ন্যূনতম 3টা ডাইসালফাইড বন্ড থাকে। কয়টি ডাইসালফাইড বন্ড থাকে? 3টি ডাইসালফাইড বন্ড থাকে। এখন ডাইসালফাইড মানে কি? ডাইসালফাইড মানে 2টা সালফার অণু, ঠিক আছে। বন্ডের ইয়াটা নেচারটা হবে অনেকটা এই ধরনের। দেখো, এখানে একটা
এখানে এক জোড়া, এখানে কমপক্ষে কয়টা থাকবে? 3টে থাকবে। তার ভিতরে 2টি থাকবে তোমার কিসের ভিতরে? হেভি চেন এবং লাইট চেনের মাঝখানে। দেখো, একটা হেভি চেন লাইট চেন, একটা হেভি চেন লাইট চেন, আর তাহলে 2টে গেল। আর একটি থাকবে তোমার হেভি চেন এবং হেভি চেনের মাঝখানে। এই যে দেখো, হেভি চেন এবং হেভি চেনের মাঝখানে এটা আছে, যার কারণে এর আকৃতিটা অনেকটা কিসের মতন মনে হচ্ছে? ওয়াই এর মতন মনে হচ্ছে। কিসের মতন মনে হচ্ছে? ওয়াই এর মতন, ওয়াই আকৃতি। তো এই ওয়াই আকৃতির কথা বলেও কিন্তু অনেক সময় তোমার কি করতে পারে, তোমাদেরকে বলতে পারে যে ওয়াই আকৃতির গ্লাইকোপ্রোটিন পরীক্ষার ভিতরে আসতে পারে, যে ওয়াই আকৃতির গ্লাইকোপ্রোটিন যা আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। তো এর মাধ্যমেও কিন্তু তোমার এই অ্যান্টিবডিকে মিনিং করে তার তোমার কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো এখন মেন কথা হচ্ছে ওর প্রকারভেদটার ক্ষেত্রে এই হেভি চেইনের স্ট্রাকচার, মানে এই অ্যান্টিবডির হেভি চেইনের স্ট্রাকচারটা একটু ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন ইম্পর্টেন্ট রোল প্লে করে আমি সেখানে যাচ্ছি। দেখো, এই হেভি চেইনের কিন্তু 4/3 একটা রিজিয়ন বলা হয়, আর 4/1 আরেকটা রিজিয়নে ভাগ করা হয়। এই রিজিয়ন ভিত্তিক ভাগের ক্ষেত্রে 2টা রিজিয়ন পাওয়া যায়। একটাকে বলা হয় কনস্ট্যান্ট রিজিয়ন বা স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চল। আরেকটাকে বলা হয় ভেরিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চল। ঠিক আছে, এই 2টি অঞ্চলে ভাগ করা হয়। এখন দেখো, স্থায়ী অঞ্চলের পরিমাণ, স্থায়ী অঞ্চলের পরিমাণ হেভি চেনের ক্ষেত্রে কি হবে? হেভি চেনের ক্ষেত্রে স্থায়ী অঞ্চলের পরিমাণ হবে 4/3। তাহলে এই 4/3 হচ্ছে তোমার কি? হেভি চেন। বাকি 4/1 যে 1 থাকতেছে সেটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল হেভি চেনের। আবার লাইট চেনের ক্ষেত্রে সে পার্সেন্টেজটা একটু কম হবে, যেহেতু লাইট চেন ছোট। তো লাইট চেনের ক্ষেত্রে এটা 50-50, মানে 50%, মানে 50% থাকবে কনস্ট্যান্ট রিজিয়ন আর 50% থাকবে ভেরিয়েবল রিজিয়ন। একটু চিহ্নিত করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, লাইট চেনের সর্বপ্রথম হেভি চেনে আসি। হেভি চেনের ক্ষেত্রে কথাটা বলি। দেখো, সি 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 দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? কনস্ট্যান্ট ডোমেন বা কনস্ট্যান্ট রিজিয়ন, মানে এটার কোনো পরিবর্তন হবে না। আর ভি দ্বারা বোঝাচ্ছে ভেরিয়েবল রিজিয়ন। এই দেখো, ভি ভি। তাহলে এখানে কয়টা ভাগ? 4টা ভাগের ভিতরে 3 ভাগে চলে গেছে কনস্ট্যান্ট ডোমেনে, আর 1 ভাগ হচ্ছে ভেরিয়েবল ডোমেন বা ভেরিয়েবল রিজিয়ন। ঠিক একইভাবে আমাদের লাইট চেনের ক্ষেত্রে দেখো 50-50 মতন, প্রায় কাছাকাছি। কনস্ট্যান্ট রিজিয়ন, ভেরিয়েবল রিজিয়ন, কনস্ট্যান্ট রিজিয়ন, ভেরিয়েবল রিজিয়ন। এখন একটা জিনিস এখানে তোমাদেরকে বুঝিয়ে দিই যে তারা যে পলিপেপটাইডের চেন, এটা কিভাবে বোঝা যাচ্ছে। দেখো, টার্মিনাল প্রান্ততে একদিকে যেমন এমিনো মূলক আছে, অন্যদিকে আবার কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। ঠিক আছে, মানে এন টার্মিনাল এবং সি টার্মিনাল। আমরা পলিপেপটাইড চেইনে পড়ছিলাম 2টা টার্মিনাল বা প্রান্ত থাকে পলিপেপটাইড চেইনের, একটা এন টার্মিনাল প্রান্ত আর একটা সি টার্মিনাল মাধ্যম। এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা একটা পলিপেপটাইডের চেইন দ্বারা গঠিত। এখন এই কনস্ট্যান্ট এবং আমাদের ভেরিয়েবল রিজিয়নের গুরুত্বটা এত বেশি কেন? এত বেশি হওয়ার কারণ হচ্ছে এই কনস্ট্যান্ট রিজিয়ন যেটা থাকতেছে, এই কনস্ট্যান্ট রিজিয়নের উপর ভিত্তি করে অ্যান্টিবডিকে প্রকারভেদ করা হয়। তাহলে যে 10 কোটির ভিন্ন ভিন্ন ধরন, এটা কিভাবে সৃষ্টি হইতেছে আমরা সেটা নিয়েও বুঝতে পারবো, আর এর প্রকারভেদটাও আমাদের বোঝা সহজ হচ্ছে। তাহলে কনস্ট্যান্ট রিজিয়নের উপর ভিত্তি করে আমাদের দেহের অ্যান্টিবডিকে 5টা ক্লাসে ভাগ করা হয়, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আর এই ভেরিয়েবল রিজিয়ন কেন সৃষ্টি হচ্ছে, কেন 10 কোটি ধরনের অ্যান্টিবডি আমাদের সৃষ্টি হচ্ছে, আমরা সেটা নিয়ে একটু পড়াশোনা করি। তার আগে যাওয়ার আগে 2টা নাম বলে নিই, এটা মাঝে মধ্যে অনেক কলেজের পরীক্ষায় দিয়ে দেয়। একটা নাম হচ্ছে FAB, আরেকটা নাম হচ্ছে FC। এটা সচরাচর সকল বইয়ে দেওয়া নয়, যেমন আজমল স্যারের বইয়ে দেওয়া নয়, অন্যান্য বইয়ে দেওয়া আছে FAB বা FC। এটার মানে কি? FAB তে আসি, তার ফুল মিনিংটা হচ্ছে ফ্র্যাকশন ফর অ্যান্টিজেন বাইন্ডিং। আচ্ছা, ফ্র্যাকশন ফর অ্যান্টিজেন বাইন্ডিং। আর FC হচ্ছে ফ্র্যাকশন ফর
ক্রিস্টালাইজেশন। ক্রিস্টালাইজেশন জেড হবে। আচ্ছা, এই জিনিসটা কি একটু বুঝাই দিই। দেখো এখানে হচ্ছে এফসি রিজিয়ন, ঠিক আছে, ফ্র্যাকশন ফর ক্রিস্টালাইজেশন রিজিয়ন। তার মানে হচ্ছে যদি প্রোটিন অণুকে ক্রিস্টালাইজ করা যায়, মানে আমরা যেটাকে বলি যে কি ক্যালাসন প্রক্রিয়ার মাধ্যমে যদি ক্রিস্টালাইজেশন করা যায়, তাহলে এই অংশটা ক্রিস্টালাইজেশন হবে। আর ফ্র্যাকশন ফর অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন মানে হচ্ছে কি এই রিজিয়নে তোমার অ্যান্টিজেনগুলো এসে বাইন্ড করবে, ঠিক আছে। তাহলে এইভাবে করেও অনেক সময় নামকরণ করা হয়। এটা তার কার্য পদ্ধতির উপর ভিত্তি করে মূলত নামকরণটা করা হয়েছে। তাহলে এবার আসো আমরা আরেকটা সহজ জিনিস দেখাই। এখানে দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং করতেছে। দেখো অ্যান্টিজেনের এখানে পুরো অ্যান্টিজেন কিন্তু বাইন্ড করে না, একটা নির্দিষ্ট অঞ্চল বাইন্ড করে, সেটার নাম হচ্ছে এপিটোপ। এপিটোপ অফ অ্যান্টিজেন মানে এটাও যদি একটা জীবাণু হয়ে থাকে, এই জীবাণুর বাহ্যিক একটা যে তার যে অ্যান্টিজেনিক পদার্থটা থাকে তার আমার দেহের সাপেক্ষে যেটা নন সেলফ অ্যান্টিজেন, সেই অংশটাকে কি বলা হচ্ছে? এপিটোপ বলা হচ্ছে। আর এই এপিটোপ এসে ওই ফ্র্যাকশন অফ অ্যান্টিজেন বাইন্ডিং এর এই অঞ্চল ভেরিয়েবল রিজিয়নের সাথে তারা সংযুক্ত হবে। এখন লক্ষ্য করে দেখো এপিটোপ আমাদের অ্যান্টিবডির যে অংশটার সাথে সংযুক্ত হয় তাকে বলা হয় প্যারাটোপ। তাকে কি বলা হয়? প্যারাটোপ। তাহলে এই যে অঞ্চলটা থাকে এই অঞ্চলটাকে আরেকটা নাম দেওয়া যায় প্যারাটোপ। এবং এই এপিটোপ এবং প্যারাটোপ তারা যে কাজ করে, এই কাজ করার ধরনটা তোমরা নাম শুনলে বুঝতে পারবে, এটা আগেও পড়েছো যে তাদের কাজ করার ধরনটা হচ্ছে লক অ্যান্ড কি মডেল অনুযায়ী তারা কাজ করে। লক অ্যান্ড কি মডেল অনুযায়ী তারা কাজ করে। এনজাইম নিয়ে আমরা যখন বোটানিতে পড়েছিলাম, এনজাইমের কার্যপদ্ধতির ভিতরে একটা এমিল ফিশার সাহেবের একটা মডেল ছিল, তার নাম হচ্ছে কি লক অ্যান্ড কি মডেল। তাহলে এই প্যারাটোপ এবং এপিটোপ এখানে লক অ্যান্ড কি মডেল হিসেবে কাজ করে। তাহলে লক হিসেবে কে থাকতেছে, এপিটোপ হিসেবে কে, কি হিসেবে কে থাকতেছে? এখানে প্যারাটোপ মূলত কাজ করে কি বা চাবি হিসেবে, আর এপিটোপটা কাজ করে তোমার কি হিসেবে? লক হিসেবে, ঠিক আছে। তার মানে যে কোনো ধরনের এপিটপ বা লক, যে কোনো ধরনের তালার জন্য কি কি হবে? চেঞ্জ হবে। তাহলে এটা যদি অন্য ধরনের হইতো তাহলে এখানের আকার চেঞ্জ হয়ে যেত। তাহলে এই প্যারাটপ অঞ্চল বা ভেরিয়েবল অঞ্চলটা কেন বারবার চেঞ্জ হচ্ছে, এবার আসি সেই কথাগুলো নেই। লক্ষ্য করে দেখো এখানে একটা অ্যান্টিজেন আছে, হ্যাঁ। এই অ্যান্টিজেনের জন্য অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বা আমার প্যারাটপ অঞ্চল বা ভেরিয়েবল অঞ্চলের এই অংশটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং তাকে যাতে সহজে সংযুক্ত করতে পারে সেই জিনিসটা দেখানো হচ্ছে। তাহলে এটা এই অ্যান্টিজেনের জন্য হচ্ছে। এখানে আরো অনেকগুলো অ্যান্টিজেন আছে, তাহলে প্রত্যেকটা অ্যান্টিজেনের জন্য কিন্তু তারা তাদের এই অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটাকে চেঞ্জ করতে পারে। এই জন্য 100 মিলিয়ন বা তোমার 10 কোটির মতন ভিন্ন ভিন্ন অ্যান্টিবডি আমার দেহে তৈরি হয়, যেখানে 10 কোটির মতন অ্যান্টিজেন বা বহিঃশত্রুর আক্রমণ কল্পনা করাই দুষ্কর। এত বেশি ইয়া করা যায় না, চিন্তা করা যায়। কিন্তু কেন এটা সম্ভব হচ্ছে? একটা বিশেষ কারণে এটা সম্ভব হচ্ছে। সেই কারণটা হচ্ছে আমাদের এখানে আমাদের দেহের ভিতরে জিনগুলো যখন প্রকাশিত হয় প্রোটিন আকারে, তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের রিকম্বিনেশন হয় এবং তাদের ভিতরে অল্টারেশন হয়। তো যে রিকম্বিনেশনের কারণে জিনগুলো তোমার কি হয়? পরিবর্তন হয়। যেমন মনে করো এই রিকম্বিনেশনটার নাম দেওয়া হয়েছে ভিডিজে রিকম্বিনেশন। এটার ফুল ফর্মটাতে আসতেছি। এর ফুল ফর্ম হচ্ছে, ভিতে হচ্ছে ভেরিয়েবল, ডিতে হচ্ছে ডাইভার্সিটি, জেতে হচ্ছে জয়নিং সাবজিন। সাবজিন কথাটা এদিকে অনুজ্জ রেখেছে। তাহলে ভেরিয়েবল, ডাইভার্সিটি, জয়নিং, সাবজিন, রিকম্বিনেশন। এর মানে কি? মনে করো আমার এখানে অনেক ধরনের প্যারাটপ আমরা তৈরি করতে পারি। ধরে নিলাম, আমি একটু বুঝাই দিই। মনে করো যে একটা প্যারাটপের জন্য, মনে করো এই প্যারাটপটার জন্য এ জিন দায়ী, ঠিক আছে। এখন এই প্যারাটপটা এই ধরনের অ্যান্টিজেন বাইন্ড করতে পারে। এখন মনে করো আরেক ধরনের প্যারাটপ থাকতে পারে,
এই ধরনের, এটার জন্য বি জিন দায়ী। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো এ জিনের কারণে এই দুইটা ভেরিয়েবল অঞ্চল আসছে। হঠাৎ করে এ জিনের মনে হলো যে আমার এটির দিক দিয়ে একটা অ্যান্টিজেন বাইন্ডিং করবো, এখান দিয়ে আরেকটা অ্যান্টিজেন বাইন্ডিং করবো এবং সেটা বি জিন থেকে নেব। তাহলে বি জিনের অংশটা এখানে কি হলো, চলে আসলো। তাহলে এ জিন প্লাস বি জিন দুইটার খণ্ডাংশগুলো মিলিত হয়ে রিকম্বিনেশন হয়ে নতুন আরেকটা অ্যান্টিবডি সৃষ্টি হলো না, যেখানে এই অ্যান্টিজেনটাও অ্যাটাক করে আক্রান্ত করতে পারতেছে। অন্যদিকে এখানে তারা আরেকটা নতুন অ্যান্টিজেনকে অ্যাটাক করে বাইন্ড করতে পারতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? এই কারণে তারা এই ভেরিয়েবল ডাইভার্সিটি মানে বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড জিনগুলোকে, শুধু জিনগুলোকে নিবে না, জিনগুলোর খণ্ডাংশকে নিবে, জয়নিং সাব জিনকে মানে তাদের সাব জিন খণ্ডাংশকে নিয়ে এই রিকম্বিনেশনটা করা হয়। এবং এই খণ্ডাংশগুলোকে নিয়ে যখন রিকম্বিনেশন করা হয় তখন টোটাল অ্যান্টিবডির সংখ্যা 10 কোটিরও বেশি দাঁড়ায়। এইভাবে করে আমাদের দেহে এত বিপুল ডাইভার্সিটির অ্যান্টিবডি তৈরি হয়। আর চতুর্থ যে রিজিয়নটা আছে সেটা নিয়ে কথা বলবো, সেটাকে বলা হচ্ছে হাইন্স। একটু আগের পিকচারটাতে যাই, লক্ষ্য করে দেখাও মাঝখানের যে অঞ্চলটা দেখানো হচ্ছে এটাকে হাইন্স রিজিয়ন বলা হয়। এখন এটা কেন বলা হচ্ছে? হাইন্স রিজিয়নটা মূলত হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটির জন্য। যখন এখানে একটা অ্যান্টিজেন এসে এখানে সংযুক্ত হয় তখন তার আকৃতির যাতে পরিবর্তন না হয়, সেই জন্য এই হাইন্স রিজিয়নটা ফ্লেক্সিবিলিটি দান করে, যাতে সুন্দর করে সে তার আকৃতিটাকে পরিবর্তন না করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অ্যান্টিবডির গঠন নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অ্যান্টিবডির প্রকারভেদ নিয়ে কিছু কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।